তবে মনে মনে সে ইতিমধ্যে খানিক খারাপ কথা শ্রুতিকে দিয়ে দিয়েছে। প্রত্যাশার একটা স্বভাব আছে। সে কল্পনা করে তার ভিতরে একটা ডায়েরি আছে, সে যা বলে তা সেই ডায়েরিতে লেখা হয়। মনে মনে সে বলল, প্রত্যাশা কল্পনা করছে তার বলা কথাটা ধীরে ধীরে তার মনের ডায়েরির পাতায় লেখা হয়ে যাচ্ছে। ফেসবুকিং করছে মাহাথির। আজকাল ভালো লাগে না কিছুই। সে তো একাই ভালো ছিল, কী দরকার ছিল আরেকটা মেয়ের জীবন নষ্ট করার। সে তার আম্মা আব্বাকে বলেও ছিল বিয়ে করালেও সে সংসার করবে না। তার আম্মা আব্বা তার কথার কোনো গুরুত্বই দেয়নি। তার আব্বা বলেছিল, যা হবে পরে দেখা যাবে। হলো তো এখন, বিয়ে করালো, সংসার সেটা কি করে করাবে? যা ইচ্ছে হোক তার কি, সে সেটাই করবে যেটা সে চায়। মাহাথির। মাহাথির তাকালো। মেয়েটা কফি হাতে দাঁড়িয়ে আছে। মাহাথির লক্ষ্য করলো মেয়েটা অন্যদের তুলনায় খুব সুন্দর করে মাহাথির উচ্চারণ করে। তার আব্বা আম্মা বন্ধু বান্ধবের তুলনায় নামটা খানিকটা মায়া মিশিয়ে উচ্চারণ করে। অন্য সবাই উচ্চারণ করে মাহাতির, অথচ সে মাহাথির নামটিকে খানিকটা সময় নিয়ে বড্ড যত্ন করেই উচ্চারণ করে, মাহাথির। মাঝের আ কারটা হালকা শোনা যায়। বিভা কফি দিতে আসায় রাগ করল না, কারণ সে নিজেই চেয়েছে। কফিতে চুমুক দিয়ে মাহাথির বলল, আমাকে মাহাথির বলে নিজেকে আমার আপনজনের তালিকায় ফেলার চেষ্টা করো না, লাভ হবে না। বিভা হাসে লোকটার পাগলামি দেখে। নাম নিয়ে কি কাহিনীটাই না করেছে বেচারা। আচ্ছা, সে যতবার নাম তার উচ্চারণ করবে ততবারই কি মাহাথির তাকে নানান কথা শোনাবে? কিন্তু কেন? শুধুমাত্র কালো হওয়ার কারণে। বিভা আয়নার সামনে গেল। আয়নাটা ছোট, শুধু তার মুখ দেখা যাচ্ছে। মাহাথির তার অন্য কোনো দোষ ধরলে সে তার জান প্রাণ দিয়ে শুধরানোর চেষ্টা করত, কিন্তু গায়ের রং কি করে বদলাবে? বিভা ঠিক করলো সে মাহাথিরকে অনুধাবন করাবে। কালো মানেই খারাপ মানুষ নয়, কালো মেয়েরাও পারফেক্ট বউ হতে পারে, অবশ্যই পারে। বিভা নিজের হাতের দিকে তাকালো, দাগ খুঁজতে চেষ্টা করলো, পেল না। শ্যামলা হাতে দাগ পড়ে না, তবে হাতটা এখনো খানিকটা জ্বলছে। আজ সে তার হাত পাথর জাতীয় ছোট একটা টুকরো দিয়ে ইচ্ছে মতো ঘষেছে, যদি ফর্সা হয় সেই আশায়। সুন্দর হতে কে না চায়? বিছানার একপাশে কাঁধ হয়ে শুয়ে আছে শ্রুতি। হাত দুটো সামনে থাকায় তার নজর হাতের দিকে। হাতে তার সুন্দর দুটো ছুরি, ছোট ছোট গোল গোল বৃত্ত দিয়ে বানানো পুরো ছুরিটা। বউ বউ চুড়ি, অথচ শ্রুতির মনে হচ্ছে চুড়ি দুটো ফর্সা কারোর হাতে থাকলে যতটা মানাতো, তার হাতে একদমই মানাচ্ছে না। তবে তার চুড়ি দুটোর কারণে তার নিজের হাত নিজের কাছেই বউ বউ লাগছে। আসলে চুড়ি দুটো তার ভীষণ পছন্দ হয়েছে। শ্রুতি জানে চুড়িটা পার্থিবই দিয়েছে। কয়েকদিন আগেই সে ঘুম থেকে উঠে সকালবেলা মুখ মোছার সময় চুড়ি দুটো নিজের হাতে দেখেছে। পার্থিবকে কিছু বলেনি, অযথাই তর্ক হবে। মানুষটার সাথে তর্কে পেরে ওঠা মুশকিল। শ্রুতি, এই শ্রুতি, শরীর খারাপ লাগছে? বলার সাথে সাথে নিজের হাতটা এগিয়ে শ্রুতির কপালে ঠেকালো পার্থিব। গা হালকা গরম, তবে স্বাভাবিক তাপমাত্রা। তবুও জিজ্ঞেস করলো, আপনার কি গায়ে জ্বর এসেছে? শ্রুতি উঠে বসলো, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার গা সবসময় এমনই থাকে, জ্বর না। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনার মাথার সাথে সাথে শরীরটা সবসময় গরম হয়ে থাকে। হটে হটে হট স্কোয়ার, না মানে গরম স্কোয়ার। শ্রুতির ভ্রু কুঁচকে চেয়ে রইল। পার্থিব হেসে দিয়ে শ্রুতির সামনে বসল। সরল নির্লিপ্ত কণ্ঠে আদর মিশিয়ে বলল, আচ্ছা, সকালবেলা মন খারাপ কেন ছিল আপনার? কোনো সমস্যা? সমস্যা থাকলে আমায় বলতে পারেন। পার্থিবের কথা বুঝেও যেন বুঝল না শ্রুতি। মন খারাপ তো তার প্রায় সব সময়ই থাকে। শ্রুতি না বুঝে বলল, মানে? মা বলল আপনার নাকি সকালবেলা মন খারাপ ছিল। আপনি নাকি মুখটা একদম ছোট্ট করে বসেছিলেন। আপনার মুখ দেখে মা বুঝে ফেলেছে আপনার মন খারাপ। আর তাই তো আমি বাসায় ফেরার সাথে সাথে আমাকে রুমে পাঠিয়ে দিল আপনার মন খারাপের কারণ শোনার জন্য। এবার বলুন তো, কি কারণে আমার বউয়ের মন খারাপ ছিল? শ্রুতি চুপচাপ পার্থিবের দিক থেকে চোখ ফেরালো। পার্থিবের কথাটা ভুল। সে সকালবেলা মন খারাপ করেছিল না, রেগেছিল। আমিন সাহেবের সাথে কথা বলার কারণে সেই সময় তার রাগ ছিল আকাশচুম্বী। ঠিক সেই সময়েই তানহা তার পাশে বসে কিছু জিজ্ঞেস করছিল। সামনেই ছিল প্রত্যাশা। সে তানহাকে উত্তর তো দেয়ইনি, উল্টো ধমকেশ্বরে কিছু কথা বলে উঠে এসেছিল। রুমে এসে নিজের কাজের জন্য নিজেই ভীষণ অনুতপ্ত ছিল শ্রুতি। কিন্তু এই বাড়ি থেকে চলে যেতে হলে এভাবেই সবাইকে নিজের প্রতি বিষিয়ে তুলতে হবে। কিন্তু তার মা, তার তো উল্টো পার্থিবের কাছে নালিশ করা উচিত ছিল।
উল্টো সে তার মন খারাপের কথা জানতে চেয়েছে। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করলে আপনি অন্য এক জগতে চলে যান কেন বলুন তো শ্রুতি? উত্তর কি অন্য কোনো জগতে আছে? শ্রুতি মাথা নিচু করে বসে আছে। পার্থিব বলল, বললে না তো মন খারাপের কারণ। ভাইয়ের জন্য মন খারাপ ছিল আমার। কণ্ঠ কাঁপা শোনালো শ্রুতির। ভাইয়ের জন্য মন খারাপ নয়, তার এখন মন খারাপ তার এই মায়ের জন্য। তার এই মা হয়তো তাকে সত্যিই ভালোবাসে। এই যে তার মাথায় তেল দেওয়া, এটা তো তার এই মায়েরই কাজ। শুধু তাই নয়, যত্ন করে তেল দিয়ে বেনিও পাকিয়ে দিয়েছে। এইসব তো আর নাটক নয়, ভালোবাসা। কিন্তু শ্রুতি তো এই ভালোবাসার যোগ্য নয়, বড্ড অযোগ্য পাত্রী। পার্থিব হেসে দিয়ে, শ্রুতি, আপনি পারফেক্ট একজন মানুষ, পারফেক্ট একজন মেয়ে, পারফেক্ট একজন বোন, আর পারফেক্ট একজন বাড়ির বউ। এবার বলুন তো, আপনি আমার জন্য পারফেক্ট বউ কবে হবেন? কোনোদিনও না। মাথা নিচু করে বলে ফেলল শ্রুতি। কথাটা সে মনে মনে বলতে চেয়েছিল, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল। হবেন, হবেন, আমার আদর্শ বউও হবেন। সেদিন অবশ্যই আসবে। আপনার মুখের আমার জন্য আপনার মুখে আমার জন্য চিন্তার ভাঁজ থাকবে, ভালোবাসা থাকবে। জানেন শ্রুতি, আমি না স্বপ্ন দেখি আপনি একদিন আমাকে খুব খুব বেশি ভালোবাসবেন না? পার্থিবের আকুতি ভরা কণ্ঠে শ্রুতির বুকটা ধক করে উঠল। মানুষটা কেমন করে যেন কথা বলে, তার কথার মাঝে হারিয়ে যায় শ্রুতি। আচ্ছা, এই পরিবারের মানুষগুলো কি সত্যিই আলাদা? পার্থিব, সে কি আলাদা, নাকি কোনো একদিন পার্থিবও বদলে যাবে অন্যদের মতো? অন্যদিকে মুখ ফিরিয়ে নিল শ্রুতি। মানুষটার সামনে কেন যেন শ্রুতির নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। শ্রুতি তো এমন নয়, সেই তো ছিল আরও 5টা স্বাভাবিক মানুষের মতোই। ধীরে ধীরে কেমন করে যেন বদলে গেল সব। শ্রুতির কেন জানি পার্থিবের সামনে নিজেকে অসহায় লাগে। পার্থিবকে নিজের মনের সব কথা বলতে ইচ্ছে করে, কিন্তু শ্রুতি নিজের কঠোর খোলস থেকে বেরিয়ে আসতে পারে না। আসলে বেরিয়ে আসে না, কারণ সে জানে পৃথিবীতে সবাই এক, স্বার্থপর, লোভী, অকৃতজ্ঞ। আচ্ছা, পৃথিবীতে একটাও খারাপ মানুষ না থাকলে পৃথিবীটা কেমন হতো? পেরিয়ে গেছে 7 দিন, কেমন যেন চোখের পলকে পেরিয়ে গেল। শ্রুতি বসে আছে, চোখের চাঞ্চল্যতা দেখেই বোঝা যাচ্ছে কারো অপেক্ষায় আছে সে। আজ সকালে সে বসেছিল ছাদে রোদের মধ্যে, তখনই পার্থিবের আগমন। এসেই বলা শুরু করলো, শ্রুতি, আপনার মনটা কি সবসময় খারাপ থাকে? একটা সময় আমি আপনাকে হাসতে দেখি না, কিন্তু কেন বলুন তো? মাঝে মধ্যে তো একটু হাসতেও পারেন, তাই না? শ্রুতি তাকালো, কিছু বলল না। এমনিতেও পার্থিব শ্রুতির উত্তরের আশা করে না। পার্থিব শ্রুতির আর একটা নাম দিয়ে দিল, বোবা বউ। ছোটবেলায় থাকতে রাতে তাকে প্রচুর বোবা ভূতে ধরতো। শরীরে কেমন চেপে বসতো, অসার অসার লাগতো শরীর। তখন বিভিন্ন সূরা, আয়াতুল কুরসি পড়ে ভূত ছাড়াতে হতো। ভাবলেই কেমন গা শিউরে ওঠে। যদিও পার্থিব ভূতে ভয় পায় না, তবে তার বোবা ভূত ব্যাপারটা হজম হয় না ঠিক। আর এখন সেই বোবাই তার বউকে ধরেছে। আচ্ছা, আয়াতুল কুরসি পড়ে ফু দিলে কি তার বউ বোবা থেকে নিস্তার পাবে? কে জানে, যত সব আজগুবি চিন্তা ভাবনা। হঠাৎ করেই পার্থিব বলল, শ্রুতি, আপনি তো আমার জন্য কখনো অপেক্ষা করেন না, আজকে করবেন। দেখবেন আজকে আমি আপনাকে চমকে দেব। শ্রুতির কি হলো সে জানে না। পার্থিবকে দেখে মায়া হলো। ছেলেটা কেমন যেন। কই, শ্রুতি তো ভালো করে কথাও বলে না, অথচ সে কেমন করে একা একাই কথা বলে। শ্রুতির মন ভালো করতে চেষ্টা করে। মলিন হাসলো শ্রুতি, বলল, আমি আপনার জন্য অপেক্ষা করব। ছোট্ট একটা কথায় যে পার্থিব কি পরিমাণ খুশি হলো তা হয়তো কেউ জানবে না। পার্থিব আচমকা একটা কাজ করে বসলো। শ্রুতি অবাক হয়ে পার্থিবের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। পার্থিব তার ঠোঁটের হাসি বজায় রেখেই দরজার কাছে যাচ্ছে। পার্থিবের পিঠের দিকে বসে থাকা সত্ত্বেও শ্রুতি ঘাড় বাঁকা করে পার্থিবের হাসি মুখ দেখার চেষ্টা করছে। পার্থিব চলে গেছে। শ্রুতি নিজের হাতের দিকে তাকালো। পার্থিবের ঠোঁটের ছোঁয়া যেন হাতে এখনও লেগে আছে। শ্রুতি অনুভব করতে পারছে, মনে হচ্ছে এই তো হাতের এইখানে ঠোঁটের ছাপ। শ্রুতির ঘোর কাটল। অন্যদিন রেগে থাকে, অথচ আজকে সকাল থেকেই তার মনটা খারাপ। দুপুরবেলা দাদিকে কল দিল, হামিম কথা বলেনি তার সাথে, সেখানে তো মন খারাপ হলোই।
সাথে যখন সন্ধ্যাবেলা বিভাকে কল দিয়েও পেল না, তখন আরও মন খারাপ হলো। অন্যদিন 8টা, 8:30টায় চলে আসে, আজকে 9টা 10 বাজে, এখনও এলো না। শ্রুতি আজকে পার্থিবের জন্য শরবত পানি অপেক্ষা করছে। অপেক্ষা যেহেতু করবেই, ভালোভাবেই না হয় করুক। কলিং বেল বাজল। শ্রুতি সুন্দর মতো উঠে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে শরবত নিয়ে এসে নিজের রুমের টেবিলে রাখলো। এতক্ষণে কেউ না কেউ দরজা খুলেছেই। হালকা চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। শ্রুতি সেদিকে নিজের খেয়াল দিল না। এই বাড়িতে চিৎকার চেঁচামেচি নিত্যদিনই হয়, সারা দিন হই হুল্লোড় লেগে থাকে বইকি। শ্রুতি, শ্রুতি পার্থিবের গলা পেয়ে পিছনে ঘুরল। এতক্ষণে সে নিজের রুমেই ছিল। পার্থিবকে দেখে সে মলিন হাসল, শরবতের গ্লাস এগিয়ে দিল। পার্থিবের মাঝে হঠাৎ করেই উৎফুল্লতা দেখা দিল। সে শরবতের গ্লাস শ্রুতির হাত থেকে নিয়ে রাখতে রাখতে বলল, শ্রুতি শরবত রাখুন, আমার সাথে আসুন। আপনি চমকে যাওয়া এখনো পাওনা আছেন। মনও ক্ষুণ্ণ হয়েও হলো না শ্রুতির। শুধু ভাবলো শরবতটা খেয়ে যেতে পারতো। যাই হোক, এই সামান্য ব্যাপারে মন খারাপ করার কিছু নেই। শ্রুতি আমলে নিল না। পার্থিব শ্রুতির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রুম থেকে বের হওয়া মাত্রই পার্থিব শ্রুতির পেছনে গিয়ে নিজের 2 হাতের মাধ্যমে চোখ বেঁধে দিল। ধীরে ধীরে এগোচ্ছে শ্রুতি। সবার কথা কানে আসছে, কিন্তু সে বুঝতে পারছে না। পার্থিব থেমে গেল শ্রুতিকে নিয়ে। অগত্যা শ্রুতিকেও থামতে হলো। মোলায়েম কণ্ঠে পার্থিব বলল, দেখুন তো এটাকে। শ্রুতি চোখ মেলল। চোখ মেলা মাত্রই যেন চমকে উঠে 2টো পা পিছিয়ে গেল। তার সামনের সোফাতেই হামিম বসে আছে। শ্রুতি একবার পার্থিব একবার হামিমের দিকে তাকাচ্ছে। ঠিক দেখছে তো? হ্যাঁ, ঠিকই তো। তার সামনেই হুইল চেয়ারে হামিম বসা। না, বসা নয়, মাথাটা হেলে পড়েছে। এর মানে ঘুমানো বা অজ্ঞান। অজ্ঞান কেন হবে? শ্রুতি তাকিটুকি করছে চারিদিকে। কি হচ্ছে মাথায় ঢুকছে না। মাথাটা কেমন হঠাৎ ফাঁকা হয়ে গেল। ও এখানে কি করছে? কি আবার করবে, বোনের বাড়িতে এসেছে। শ্রুতি ভ্রু কুঁচকে তাকালো। সামনে তাকিয়ে দেখলো তার শ্বশুর পরিবারের সবাই মোটামুটি উপস্থিত আছে। তাদের কোনো প্রশ্ন না দেখে শ্রুতির কপালের ভাঁজ দৃঢ় হলো। বুঝলো হয়তো তারা আগে থেকেই জানতো পার্থিব এমন কিছু করবে, কিন্তু এসবের মানে কি? চাচি শাশুড়ি শ্রুতিকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করো না নতুন বউ, কিন্তু তোমাদের বিয়ে পাকাপাকির সময় তো তোমার বাবা বলেছিলেন তোমরা 2 বোন, তাহলে? শ্রুতি চাচি শাশুড়ের কথা অর্ধেক বুঝেই অস্বস্তিতে পড়ে গেল। মাথা নিচু করে মেঝেতে তাকিটুকি করতে লাগলো। পার্থিব বলল, চাচি আম্মু, তুমি ভুল বুঝছো। আমার শ্বশুর বাবা কিন্তু বলেছিল যে তার ছেলে আছে, কিন্তু অসুস্থ ছিল বলে সামনে আনেনি। ভুলে গেছো? রুমা বেগম ভ্রু কুঁচকালেন। পার্থিবের কথা অনুযায়ী মনে করতে চেষ্টা করলো, পারল না। তবে কি সে কানে কম শোনা শুরু করেছে? কি ভয়াবহ ব্যাপার! শ্রুতি, ভাইকে ঘরে নিয়ে যাও, ও তোমাদের ফ্ল্যাটেই থাকুক, কেমন? শ্রুতি হাসল। সব ছেলেরা মাত্রই বাড়ি ফিরল, তবে আসাদুজ্জামান এখনও ফেরেনি। সবাই ধীরে ধীরে নিজেদের ফ্ল্যাটের দিকে চলে গেল। পরে এসে দেখা করা যাবে। যাওয়ার আগে তানহা বলে গেলেন নিচে চলে যেতে। নাস্তা বানিয়েছেন, সবাই একসাথে যেন খায়। এসবের মানে কি পার্থিব? আপনি এটা কি করছেন? আপনি জানেন আমার ভাই এইখানে কেন? পার্থিব তাকিয়ে আছে শ্রুতির দিকে। কিছুক্ষণ আগেই হামিমকে পাশের রুমে শুইয়ে দিয়ে এসেছে। এরপর নিজে অফিসের কাপড় পাল্টে ফ্রেশ হয়ে শ্রুতির সামনে এসে বসেছে। সে জানে শ্রুতি যে তাণ্ডব নাচ শুরু করবে, তাই আগে থেকেই সব কিছুর পরিকল্পনা করা ছিল। আপনাকে কিছু জিজ্ঞেস করছি আমি পার্থিব। আপনার মুখে আমার নামটা ভীষণ সুন্দর শোনায়। আপনি অনেক ক্ষোভ নিয়ে আমাকে ডাকেন, শুনতে ভালো লাগে। শ্রুতি তাকিয়ে রইল। রাগে উত্তেজনায় তার হাত পা কাঁপছে। যখন থেকে সে বুঝেছে যে যা ঘটছে সব বাস্তব, তখন থেকেই তার মাথা খারাপ। শ্রুতি শীতল স্বরে বলল, আমার ভাই এখানে কেন? বোনের বাসায় আসতে পারে না? আমাকে জানানি কেন? সারপ্রাইজ ছিল বলেছিলাম না। গত 1 সপ্তাহ ধরে আপনাকে মুড অফ দেখতে দেখতে আমি বিরক্ত। আর কত? আচমকা চিৎকার করে উঠল শ্রুতি। আমি মরে যাই না কেন, আপনার কি তাতে? পার্থিব দরজার দিকে তাকালো। সে দরজা বন্ধ তো করেছেই, বেডরুমের দরজাও বন্ধ করে বসেছে। ফ্ল্যাটের বাইরে থেকে কি চিৎকার শোনা যাচ্ছে? পার্থিব উঠে দাঁড়ালো, বলল, শান্তি শান্তি শান্তি। আসুন বসে কথা বলি। হাত ধরে খাটে বসালো। বলুন, কি জানতে চান? হামিমকে ওই বাসা থেকে আসতে দিল, আর আপনার পরিবার কোনো প্রশ্ন করলো না কেন? কি আশ্চর্য,
গাধার মতো কথা বলছেন শ্রুতি। বোনের বাড়িতে ভাই আসতে পারে না? আর আপনার বাবা আমার কথা ফেলেন না, আমি সেটা বুঝেছি। আর আপনার পরিবার? এই আপনার কি? এইটা আপনারও পরিবার হয়েছে, আর সেটা গত 2 সপ্তাহ আগেই। আর তাদের সব বলেই রেখেছিলাম, তারা সবাই ভীষণ খুশি। হামিমকে কতদিনের জন্য আনলেন? ফিরবে কবে ও? শ্রুতির কথায় পার্থিব বিরক্ত হলো। আপনি এমনভাবে কথা বলছেন যেন হামিম আমার কেউ না, ছোট ভাইয়ের মতো আমারও। আমার বড় বোনের ভীষণ শখ ছিল, তাই বিভা আপাকে নিজের বড় বোন মনে করি। আমার কাছে সে অতি সম্মানের, ঠিক একইভাবে হামিম আমার কাছে অতি স্নেহের। আর আমার স্নেহ সম্পর্কে আপনি ধারণাও করতে পারছেন না। সত্যি ধারণা করতে পারছি না, তবে আপনি যে দয়া করছেন তা বুঝতে পারছি। আপনি বড্ড বাজে কথা বলেন। বাজে কথা থেকে দূরে থাকা স্বাস্থ্যের পক্ষে ভালো। আর যদি দূরে না থাকেন তাহলে শাসন করা শুরু করতে হবে। নিচে আসুন, আম্মা যেতে বলছে। শ্রুতি যেন পার্থিবের কথা শুনতেই পেল না, কণ্ঠে ক্ষোভ মিশিয়ে বলল, আপনি আমাকে শাসন করবেন? যদি ভালোবাসতে পারি তবে শাসনও করতে পারবো, দোষ কোথায়? গৃহিণী শব্দটা নিয়ে মানুষের কত তুচ্ছ তাচ্ছিল্যতা, অথচ এই ঘরে গৃহিণী না থাকলেই যেন ঘরটা মৃত মনে হয়। যারা গৃহিণীদের সম্মান দেয় না তারা মূলত জানেই না গৃহিণী অর্থ কী। গৃহিণী শব্দের পিছনে খুব সূক্ষ্মভাবে লুকিয়ে আছে এর সত্য। গৃহিণী শব্দের অর্থ গৃহের রানী। হ্যাঁ, গৃহের রানী। এই যেমন মীরালয়, এর রানী তানহা বেগম এবং রুমা বেগম বাড়ির দুই বউ, দুই অতি সাধারণ নারী, অথচ তাদের সাধারণত্বের মাঝেই অসাধারণত্ব যেন ঠিকরে ঠিকরে বেরিয়ে আসে। পার্থিব তার নিজের মা চাচিকে দেখছে আর মনে মনে ভাবছে কথাগুলো। ভাবতে ভাবতেই বাজার নিয়ে তার চাচি আম্মুর হাতে দিল, বলল, চাচি আম্মু, সব চেক করে নাও, দেখো ঠিক আছে কিনা, নয়তো আবার যেতে হবে। পার্থিবের চাচি রুমা বাজার হাতে নিল, মুখে হাসি এনে বলল, দেখতে হবে না, তুই তো আর নিয়াজ মির কিংবা হিমেল মির না যে বলবো একটা আনবি আর একটা। তুই আমার ওয়াহাব মির, আমার ওয়াহাব। আমি জানি আমি যা যা বলেছি সবই নিয়ে আসছিস। বলেই হাসলে রুমা। পার্থিব মুচকি হেসে পেছনে তাকাতেই দেখল হিমেল মুখ কাঁচুমাচু করে 2 হাত 2 দিকে নিয়ে নিল, যার অর্থ আমি আবার কি করলাম। পার্থিব এইবার শব্দ করে হেসে দিল। তার মা যেমন সহজ সরল শান্ত, তার চাচি ঠিক তার উল্টো। চিৎকার চেঁচামেচি করা তার প্রিয় কাজ, সবচেয়ে প্রিয় কাজ বোধ হয় তার চাচু নিয়াজ মীর এবং তার ছেলে হিমেল মীরকে নিয়ে বদনাম করা। পার্থিব সোফার দিকে তাকিয়ে দেখলো মুখটা কাঁচু মাচু করে শ্রুতি বসে আছে। নিঃশ্বাস ফেলল পার্থিব। আজকে বাসায় ছোটোখাটো আরেক অনুষ্ঠান বলা যায়, কারণ আজকে বিভা মাহাথিরকে স্পেশালভাবে দাওয়াত করা হয়েছে। সাথে শ্রুতির বাড়ির সবাইও আমন্ত্রিত। বিভা আসবে জেনেও শ্রুতির মন খারাপ, নাকি এই মেয়ের মুখে এমন পার্থিব ভেবে পায় না। আসাদ আজ বাড়িতেই আছেন, মেহমান আসবে বলে রয়ে গেছেন। বসে বসে চা খাচ্ছেন আর সামনের সোফায় বসা তার 2 পুত্রবধূদের দিকে তাকিয়ে আছেন। তার সামনেই শ্রুতি বসে আছে আর তার পাশেই হিয়া বকবক করছে। আশাদের মনে একটু সংশয় কাজ করছে। এই মীরালয় তার বাবার অনেক শখের নিবাস। এই বাড়ির প্রতিটা ইট কণা প্রতি মুহূর্তেই ভালোবাসা অভিমান শাসনের সাক্ষী দেয়। তার বাবার শখ ছিল মৃত্যুর আগ পর্যন্ত তার পরিবার একত্রে রাখা, ভাগ না হওয়া। তার বাবা মারা গেছেন 12 থেকে 13 বছর হয়ে আসে, এখনো পরিবারে ভাঙন ধরেনি, এক আছে। আশাদ নিজেও তার পরিবারে প্রতিহিংসার আঁচ লাগতে দেননি। ঝগড়া রাগারাগি সবই হয়, আবার মিটেও যায়। পরিবারের বউগুলোও হয়েছে তেমন। প্রথমে তার বউ তানহা, তার ভাইয়ের বউ রুমা, এরপর এলো হিয়া, আর এখন সর্বশেষে শ্রুতি। সবাই তো পরিবারের অংশ হয়ে উঠেছে, কিন্তু শ্রুতি, সে কি পেরেছে? শ্রুতি মেয়েটা এমন গম্ভীর শান্ত কেন? নিজেকে কেমন গুটিয়ে রাখে? তার পুত্রবধূর কি এই পরিবারে অসুবিধা হচ্ছে? মেয়েটা কি পরিবারের সাথে মানিয়ে নিতে পারছে না? পার্থিবের সাথে আলাদা করে কথা বলতে হবে ভেবেই চায়ে আরেক চুমুক বসালেন আশাদ। এত এত মানুষের সামনে ভীষণ অস্বস্তি বোধ করছে মাহাথির। তার মানুষ পছন্দ না, তাই সব সময় লোক সমাগম এড়িয়ে চলে, অথচ বিয়ের পর থেকেই তাকে এমন সমাগমের মধ্যে উপস্থিত করা হচ্ছে। বলা যায় উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে। এদের আবার দাওয়াত দিতে হবে কেন? আজব। দিয়েছে ভালো কথা, তাকে ফোন দিত, একদম সাফ সাফ না করে দিত। ফোন দিয়েছে তার আম্মাকে, এখন তার আম্মা গ্রাম থেকেই তাকে কঠিনভাবে আদেশ দিয়ে দিল এখানে আসার জন্য।
তাই পরে যখন তাকে ফোনে আমন্ত্রণ করা হলো তখন সে নিরুপায় হয়ে আসতে বাধ্য হলো। মাহাথির তাকিয়ে দেখলো বিভা, শ্রুতি, হামিম একসাথে বসে আছে। আরো বিরক্ত বোধ করলো। মাহাথির এই মেয়েটাকে সহ্যই করতে পারে না, কিন্তু কেন? বিরক্ত হয়ে মাহাথির নিচের দিকে তাকিয়ে রইল। পার্থিব সবটাই লক্ষ্য করলো মাহাথিরের বিরক্ত কি এখানে আসার জন্য নাকি অন্য কারণে তা ধরতে পারলো না। পার্থিব ঘড়ির দিকে তাকালো। আজ শুক্রবারের জুম্মার পরপরই সবাই চলে এসেছিল। এরপর খাওয়া দাওয়া হলো। গল্পের পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।